এই অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয়ে উন্নত প্রথায় তিলের চাষ, ডক্টর রিতেশ কুণ্ডুকে দিয়ে। ডক্টর কুণ্ডু, আজকের অনুষ্ঠানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, ভারতবর্ষের কৃষিতে তৈলবীজ চাষের প্রাসঙ্গিকতা কি, বা তৈলবীজ ভারতবর্ষের কৃষির ইতিহাসে কতটা প্রাসঙ্গিক? ধন্যবাদ। দেখুন, আজকে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি ছাড়িয়ে গেছে। এই রকম একটা পরিস্থিতিতে আমরা দানাশস্য উৎপাদনে স্বয়ংবর হলেও এখনও পর্যন্ত ডাল এবং তৈলবীজ এই ফসলগুলো আমাদেরকে অনেকটাই পশ্চিমী দেশগুলো থেকে আমদানি করতে হয়। এছাড়াও হচ্ছে আমাদের দেশে এখনও 50% বেশি জমি বৃষ্টিপাত নির্ভর এবং এক ফসলি, যেগুলো হচ্ছে আমন ধানেই একমাত্র চাষ হয়ে থাকে, কিন্তু আমন ধানের চাষের পরবর্তী সময়ে পতিত থাকে। এই সব জমিগুলিতে আমরা যদি স্বল্প খরচে এবং খুব কম জল ব্যবহার করে মাটির মধ্যে যে অবশিষ্ট রস রয়েছে সেটাকে কাজে লাগিয়ে সরিষা, তিল জাতীয় যে তৈল বীজগুলো রয়েছে, সূর্যমুখীও রয়েছে, সেগুলো চাষ করতে পারি। এবং হচ্ছে যে তাহলে কি হবে, আমাদের এই তৈলবীজ চাষে আমরা স্বয়ংবর হব এবং আমাদের বাইরের দেশগুলো থেকে আমদানি করার জন্য যে টাকা খরচা করতে হচ্ছে সেটা অনেকটাই কমবে। আমি আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন নিয়ে ডক্টর শুভমদের কাছে যাব। আপনার কাছে আমার আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন থাকবে যে আমাদের রাজ্যে তিল চাষের কতটা সুযোগ রয়েছে? নমস্কার। আমাদের রাজ্যেও প্রায় 60% বেশি জমি কিন্তু বৃষ্টিপাত নির্ভর, যার মধ্যে বেশিরভাগটাই এখনও পর্যন্ত এক ফসলি জমি। সেই এলাকাগুলিতেও একইভাবে শুধুমাত্র আমন ধানের চাষটা হয় এবং আমন ধান চাষের পরবর্তীতে যে পতিত জমিটা আছে, সেই পতিত জমিতে পতিত না রেখে স্বল্প খরচে এবং জলের খুব কম সীমিত ব্যবহার করে জমির মধ্যে যে অবশিষ্ট রস আছে সেইটাকে কাজে লাগিয়ে তিল চাষের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়াও আমাদের রাজ্যে একটা বিস্তীর্ণ এলাকা আছে, আলু চাষের এলাকা আছে, এবং সেই সমস্ত জমিতে আলু চাষের পরবর্তীতে প্রায় বিনা সারে এবং খুব অল্প খরচে কিন্তু তিল চাষ করা যেতে পারে। এটাও বলাই বাহুল্য যে আমাদের রাজ্যে তিলের উৎপাদনশীলতা কিন্তু দেশের মধ্যে সর্বোচ্চ। আমি পরবর্তী প্রশ্ন নিয়ে চলে যাব ডক্টর কুণ্ডুর কাছে। ডক্টর কুণ্ডু, আপনার কাছে আমার আজকের অনুষ্ঠানের পরবর্তী প্রশ্ন যে তৈলবীজ হিসাবে তিলের গুণগত মান ঠিক কীরকম? দেখুন, তিলে 50-60% মতো তেল থাকে এবং 25% আমরা প্রোটিন পেয়ে থাকি। যে তেল রয়েছে সেটার মধ্যে যে সিসামল এবং সিসামোলিন নামক যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা আমরা জানি যে অ্যান্টি ক্যান্সারাস। এছাড়াও যে ফ্যাট বা তেল রয়েছে তার 80%ই হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যা হচ্ছে শিরা ও ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। এছাড়াও তিলে প্রচুর পরিমাণে যে লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা ও অন্যান্য খনিজ পদার্থ রয়েছে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী। এছাড়াও তিলের দানাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের খাদ্যকে সহজে পাচিত করে এবং উপস্থিত তামা অনেক ক্ষেত্রে রিউম্যাথয়েড বাত উপশমে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। এছাড়াও তিলের যে অবশিষ্টাংশ মানে যে খোলটা হয়ে উৎপন্ন হয় সেটাও কিন্তু আমরা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। আমি ডক্টর দের কাছে ফিরবো। ডক্টর দে, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে তিল সাধারণত কত প্রকারের হয় এবং পাশাপাশি আমাদের রাজ্যে তিল চাষের উপযুক্ত কি কি জাত রয়েছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, তিল প্রধানত 3 ধরনের হয় আমরা যেগুলো সাধারণত দেখতে পাই: কালো, বাদামি এবং সাদা। এর মধ্যে কালো ও বাদামি তিলের চাষ আমাদের রাজ্যে কিন্তু সব থেকে বেশি হয়। সাদা তিলের ফলন তুলনামূলক কম, কিন্তু এতে তেলের পরিমাণ বেশি থাকে, যার জন্য সাদা তিলের কিন্তু বাজার মূল্যটা অনেক বেশি। আমাদের রাজ্যে যে তিলগুলো চাষ হয় তার মধ্যে ধরুন যদি কালো তিলের কথা বলা হয়, সেখানে তিলোত্তমা কিন্তু খুব একটা পপুলার ভ্যারাইটি যেটা চাষ হয়, যেটি 80 থেকে 85 দিনের জাত। এবং বাদামি তিলের মধ্যে উল্লেখযোগ্য যে জাত সেগুলি হলো একটা রমা এবং সুপ্রভা, এই দুটি, যেগুলো 85 থেকে 90 দিনের জাত। এবং সাদা তিল যেগুলি আছে সেগুলো খুব স্বল্পমেয়াদী। সেগুলোর মধ্যে যেমন একটু খুব গুরুত্বপূর্ণ জাত হলো ভিআরআই 3 বা ভিআরআই 3। এটা কিন্তু 75 থেকে 80 দিনের মাত্র এই জাতটা, এবং এর ফলনটাও তুলনামূলক অনেকটা বেশি। ডক্টর কুণ্ডু, আপনার কাছে আমার পরের প্রশ্ন থাকবে যে সাধারণত পশ্চিমবঙ্গে তিল চাষের উপযুক্ত সময় যদি ধরা হয় সেটা কোন সময়, এবং তিল চাষের জন্য কি প্রকার জমি নির্বাচন করবেন একজন কৃষক বন্ধু?
আমাদের রাজ্যে সাধারণত প্রাক খারিফ মরশুম অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে তিলের চাষ হয়ে থাকে। তবে বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার কারণে খারিফে অর্থাৎ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে অথবা প্রাক রবি মরশুম অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসেও তিল চাষ করা যেতে পারে। যেটা থাকতে হবে সেটা হলো আমাদের জমিতে ভালো জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে। মাটি দোআঁশ বা বেলে দোআঁশ মাটিযুক্ত জমি হলে ভালো তিল চাষ হয়। এছাড়া বীজ বোনার আগে 3-4 বার জমিতে চাষ দিয়ে এবং মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। ডক্টর দেব, ধরুন যদি তিল চাষের জন্য মনে করা হয়, সেক্ষেত্রে জমিতে কতটা পরিমাণে বীজ লাগে, মানে আমি বলছি বিঘা প্রতি বীজের পরিমাণ কত, এবং কিভাবে বপন করবেন তিল একজন কৃষক বন্ধু? হ্যাঁ, তিল সাধারণত ছিটিয়ে বোনা হয়। তো ছিটিয়ে বোনার ক্ষেত্রে একর প্রতি 3 থেকে 4 কেজি বীজ লাগে, মানে বিঘা প্রতি প্রায় 1 কেজি মতো বীজ লাগে। তবে সারিতে বুনলে বীজের পরিমাণ অনেক কম লাগে এবং অন্তর্বর্তীকালীন যে পরিচর্যা সেগুলো করতে অনেক সুবিধা হয়। সারিতে বুনলে একর প্রতি 2 থেকে 2.5 কেজি মতো মোট বীজ লাগে। তখন দুটি সারির মধ্যে আমাদের দূরত্বটা রাখতে হয় 30 সেন্টিমিটার, তাহলে সেটা খুব সুবিধা হয়। এবং বীজ বোনার 15 থেকে 18 দিন পর সারির মধ্যে যে চারাগুলো হয় সেই চারাগুলো 10 সেমি ছাড়া ছাড়া বাকি চারাগুলো তুলে ফেলতে বলা হয়, দূরত্বটা যাতে 10 সেমি থাকে। তো প্রতি বর্গমিটারে যেটা দেখা গেছে, প্রতি বর্গমিটারে 40 থেকে 50টা গাছ থাকলে তিলের ফলনটা খুব ভালো হয়। তিল চাষের ক্ষেত্রে বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে অন্যান্য ফসলের মতোই। কিভাবে বীজ শোধন করবেন একজন কৃষক বন্ধু? একদমই। প্রথমে যেটা করতে হবে, বাজার থেকে সংশিত বীজ সংগ্রহ করতে হবে এবং বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজ শোধনের জন্য প্রতি কেজি বীজে 3 গ্রাম করে 25% কার্বেন্ডাজিম অথবা 50% ম্যানকোজেব ছত্রাকনাশকের মিশ্রণ অথবা 6 গ্রাম করে মেটালাক্সিল 35% কীটনাশকের মিশিয়ে বীজ শোধন করা যেতে পারে। জৈবভাবে যদি কোনো কৃষক বন্ধু বীজ শোধন করতে চায়, তাহলে প্রতি কেজি বীজে 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি ছত্রাকনাশক জীবাণু মেশাতে হবে। এই বীজ শোধন করলে গোড়া এবং কাণ্ড পচা রোগ থেকে ভালো ফল পাওয়া যায়। ডক্টর কুন্ডুর কাছ থেকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, যে বীজ শোধন কিভাবে করব। ঠিক এইখান থেকে ডক্টর দে আমি আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে তিল চাষের জন্য জৈব এবং রাসায়নিক সার কতটা প্রয়োজন হবে চাষের জমিতে? হ্যাঁ, তিল চাষের জন্য একর প্রতি 2 টন জৈব সার এবং 6 কেজি অ্যাজোটোব্যাক্টর ও পিএসবি জমি তৈরির সময় ভালোভাবে মাটিতে মিশিয়ে দিতে হবে। সেচের ব্যবস্থা রয়েছে এরকম জমিতে একর প্রতি 24 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফেট এবং 12 কেজি পটাশের প্রয়োজন পড়ে। সেটাকে যদি আমরা সারের হিসাবে বলি, তাহলে 52 কেজি ইউরিয়া, 75 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 20 কেজি মিউরেট অফ পটাশ প্রয়োজন হয়। তার মধ্যে অর্ধেক নাইট্রোজেন অর্থাৎ 26 কেজি ইউরিয়া এবং ফসফেট ও পটাশ সারের যে পরিমাণটা, সেটা সম্পূর্ণটা মূল সার হিসাবে জমি তৈরির সময় দিতে হবে। এবং বাকি অর্ধেক নাইট্রোজেন অর্থাৎ বাকি 26 কেজি ইউরিয়া, সেটি ফুল আসার আগে চাপান সার হিসাবে ব্যবহার করতে হবে। আর সেচের ব্যবস্থা না থাকলে সম্পূর্ণ সারটাই মূল সার হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে আরেকটা জিনিস সারের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা যে কোনো তৈলবীজ চাষেই সালফারের একটা খুব গুরুত্ব আছে। তিল চাষে একর প্রতি 12 কেজি সালফার মূল সারের সাথে প্রয়োগ করার কথা বলা হয়। তবে ফসফেটের উৎস হিসাবে আমরা যদি সিঙ্গেল সুপার ফসফেট এই সারটি ব্যবহার করি, তাহলে কিন্তু আর আলাদা করে কোনো সালফার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, তার কারণ সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে সালফার থাকে। আরেকটা যেটা আলু চাষের পর আমাদের এখানে যেটা প্রচলিত আছে, আলু চাষের পর সেই জমিতে আলু উঠে যাওয়ার পর তিল চাষ করা হয়। সেখানে আলু চাষের সময় যে সমস্ত সার প্রয়োগ করা হয় সেগুলোর অনেক অবশিষ্টাংশ মাটির মধ্যে থেকে যায়। তো সেখানে খুব একটা সার প্রয়োগের প্রয়োজন পড়ে না, খুব একটা কম সারেই কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায়। আমি ঠিক এইখান থেকেই ডক্টর কুন্ডু আপনার কাছে ফিরবো। আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে তিল চাষে ঠিক কোন সময়ে সেচ দেবেন চাষের জমিতে কৃষক বন্ধুরা? সাধারণত তিল চাষের ক্ষেত্রে 2 থেকে 3টি সেচের প্রয়োজন হয়। তবে পুরোটাই হচ্ছে আমাদের যে কালবৈশাখীগুলো হয়ে থাকে সেই বৃষ্টিপাতের কথা ভেবে বা বৃষ্টিপাতের নির্ভরতা নিয়ে পরে আমাদেরকে সেচের সময়টা নির্ধারণ করতে হবে। জমিতে যদি রস কম থাকে তাহলে বীজ বোনার পর হালকা সেচ দিতে হয় এবং পরবর্তী সেচ বীজ বোনার 25 থেকে 35 দিন পর দিলেও হবে। এবং যদি আবহাওয়া এবং মাটির রস ঠিকঠাক না থাকে, তাহলে দ্বিতীয় সেচের 15 থেকে 20 দিন পর তৃতীয় সেচ দেওয়া যেতে পারে।